নমস্কার। হোয়াইট নয়েজিং চ্যানেলের পক্ষ থেকে ছোটা মাংবার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিনের পর্বে দেখেছিলেন কিভাবে আমরা কলকাতা থেকে গাড়ি ধরে যথাক্রমে উত্তরবঙ্গে পৌঁছালাম এবং সেখান থেকে কিভাবে ৩০০ টাকা শেয়ার গাড়ি করে আমরা পৌঁছলাম আমাদের অতি প্রত্যাশিত একটা সুন্দর জায়গা ছোটা মাংবা। পরের দিন সকালবেলা উঠে ছোটা মাংবার গ্লোরিয়াস হোমস্টের অফবিট লোকেশনকে পরিদর্শন করে আমরা পৌঁছে গেছিলাম ওখানকার হিডেন ওয়াটারফলস দেখতে, অর্থাৎ মাংবা ওয়াটারফলস। সেখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে ঝর্ণা এবং জঙ্গলকে উপলব্ধি করে তারপর ফিরে চলে এলাম গ্লোরিয়াস হোমস্টেতে ফিরে এসে যথাক্রমে দুপুরের লাঞ্চ পর্ব। আগের দিনে এই পর্যন্ত দেখার পর দ্বিতীয় পর্ব আজকে নতুন করে শুরু করছি তার পরের সন্ধিক্ষণ থেকে। সময়টা প্রায় দুপুর 1টা বাজতে চলেছে। লাঞ্চ পর্ব কমপ্লিট করার পর গ্লোরিয়াস হোমস্টের বাইরেটা একটুখানি ঘুরে দেখছিলাম। সুন্দর নিরিবিলি শান্ত মনোরম পরিবেশ, চারপাশে পাখির ঢাক অবশ্যই ভেসে আসছিল। চারপাশের বিভিন্ন গাছপালা এবং পাইনের জঙ্গলে ঘেরা, সত্যি এটা একটা পিওর অফবিট লোকেশন। এই জায়গাটা ওনারা অর্থাৎ গ্লোরিয়াস হোমস্টের ওনাররা গাড়ি রাখার জন্য বানিয়েছে। এখানে আপনি দুটো গাড়ি অনায়াসে রাখতেই পারবেন। গাছপালার ফাঁক থেকে প্রাকৃতিক শোভা অর্থাৎ পাহাড় পর্বত আর এই পাহাড়ি বাড়িগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আগের ভিডিও পর্বতে দেখেছিলেন যে আমি এবং পুম্বা অর্থাৎ ভাই দুজনে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু সুশান্ত ওখানে জঙ্গলের গাছপালা বা কাঠ সংগ্রহ করার জন্য থেকে গেছিল। অতঃপর বেশ কয়েক ঘন্টা পরে সুশান্তের দেখা পাওয়া গেল, অর্থাৎ সে গাছপালা নিয়ে বাড়ি ফিরছিল। সত্যি এনাদের লাইফস্টাইলটা কি অদ্ভুত না? কতই না কষ্ট করে দূর দূরান্ত থেকে গাছপালা কাঠ ইত্যাদি সংগ্রহ করে এনাদের জীবন নির্ধারিত করে। এই গাছ বা পাতাগুলো বিশেষত ওদের যে ছাগল আছে তাদের খাওয়ানোর জন্যে, তাদেরকেও বাঁচিয়ে রাখবার জন্য অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এইগুলোকে নিয়ে আসতে হয়। এই জায়গাটাই দেখে আমার মনের ভিতরে তখন একটু কষ্ট লাগলেও এটা বিরাট বড় একটা শিক্ষার জায়গা তৈরি হচ্ছিল। জীবন ধারণের শিক্ষা, জীবন বোধের শিক্ষা। পাহাড়ও তো অনেক ধরনের হয়, প্রচুর বাড়ি ঘরদোর, যান্ত্রিক কোলাহল, হাসি ঠাট্টা মজা কত না মানুষের আওয়াজ। কিন্তু এইরকম অফবিট লোকেশন যেখানে শুধুমাত্র পশু পাখি, গুটি কয়েক মানুষ আর প্রকৃতির এক অদ্ভুত নিস্তব্ধতার মাঝেও বাতাসের বয়ে চলার অনুভূতি তোমাকে চারিদিক থেকে মুগ্ধ করে রাখবে। এটাও তো আর এক ধরনের পাহাড়, হয়তোবা এটাই অনেক মানুষের কাছে বড় প্রিয় ভালোবাসার পাহাড়। ওদের ঘরের সামনেই কিছু কাঠ কেটে শুকর দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এই কাঠগুলো শুকিয়ে গেলে পশুর জন্যে ঘর তৈরি হবে। ভূষণ একটা বস্তা নিয়ে আসছিল এবং একটা বাক্সের ওপর চাপা দিল। জিজ্ঞেস করাতেই জানলাম যে এখান থেকে মৌমাছির মধু সংগ্রহ করে তা বিক্রি করা হয়। এখন যেহেতু কমলালেবুর সিজন নয়, তাই জন্য আমরা কমলালেবু দেখতে পাইনি, কিন্তু শীতকালে বা কমলালেবুর টাইমে এখানে যথেষ্ট পরিমাণে কমলালেবু তৈরি হয়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সময় বাইরে থাকার পর আমরা ঘরেতে গেলাম একটু বিশ্রাম নিতে। এখন 3:15 বাজে, 3:15 বাজে। তো এখন আমরা এখানে সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে যাচ্ছি। ভিউ পয়েন্টটা খুব সুন্দর নাকি, একটু হেঁটে যেতে হবে। তো দেখি, ভিউ পয়েন্টটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রয়েছে। ভিউ পয়েন্ট থেকে ড্রোন ওড়ানোর ইচ্ছা রয়েছে। তো দেখি সেরকম যদি ঠিকঠাক থাকে তাহলে দেখানোর মতন, তাহলে ডেফিনেটলি দেখাচ্ছি তোমাদের সাথে। সবুজ জঙ্গলে ঘেরা অদ্ভুত সুন্দর এক পাহাড়ি রাস্তা। হোমস্টের পেছনের দিক থেকে গেলেই এই ভিউ পয়েন্টে যাওয়া যাবে। রাস্তাটা খুব একটা বেশি কষ্টসাধন না হলেও আমাদের পৌঁছাতে সময় লেগেছিল যথাক্রমে 20 মিনিট থেকে 30 মিনিটের মতন। বেলা যত বাড়ছে সূর্যের সোনালি রশ্মি পশ্চিম আকাশে তত ঢলে পড়ছে আর সুন্দর এক বাতাবরণ তোমার চোখের সামনে সৃষ্টি করছে। যাবেন নাকি এমন সুন্দর এক পরিবেশ ভিত্তিক
আনন্দ উপলব্ধি করতে। সকালের মতন অবস্থা হয়ে গেছে বুম্বার আমার, আবার বসে পড়েছে, বলছে আরও উঁচু। কি অসুবিধা হচ্ছে? আরে সবার অসুবিধার কথা লোকজন না জানলে ভালো, কারণ সুবিধার কথা বলতে হয়। না, লোকজনরা তো আসবেই, তাদের উদ্দেশ্যে তো কিছু বলতে হবে। খাওয়ার পরে আসবেন না, না মানে এটা সেরকম উঁচু না, কিন্তু just একটা খাওয়ার। তো যাই হোক, ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা জঙ্গলের এই পাতা ঝরা রাস্তা দিয়ে উপরে উঠতে থাকলাম। যত উপরে উঠছিলাম একটা কথা বুঝতে পারছিলাম যে এখান থেকে হয়তো পাহাড়ের ধাপটা বেশ অনেকটাই উপরে উঠে গেছে, কিন্তু উপরে উঠে যেটা দেখলাম সেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। কতটা উপর আর বিস্তর প্রাঙ্গণ সামনে ছড়িয়ে ছিটিয়ে, দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। ওয়াও, ওইখান দিয়ে তিস্তার নদীটা বয়ে যাচ্ছে, সেটা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না অতটা। বাট এটা কিন্তু খুব বড় জায়গা নয়, একদম ন্যারো ছোট জায়গা। দাঁড়িয়ে আছো, সমস্ত ঠিক আছে, পুরোটাই কি খাদ। জায়গাটাতে ওঠার আগে পর্যন্ত বোঝা না গেলেও উঠে এইটুকু বলতে পারি যে এখানে অত্যাধিক হাওয়া দেয় এবং জায়গাটা খুব একটা বেশি বড় নয়। তো যাদের হাইটের ফোবিয়া আছে তাদের এই জায়গাটাতে আসা বা ওঠা উচিত নয়। এই যে এতক্ষণ পরে এলো, 15 মিনিট পরে পড়ে যাচ্ছে আমার খাদে। এরকম অবস্থা কেন তোর? হ্যাঁ, শুয়ে পড় শুয়ে পড়। কিন্তু এটা কিন্তু রিস্কি ভিউ পয়েন্ট, তুই দেখেছিস কিছু নেই, ছোট্ট একটা ভিউ পয়েন্ট, পড়লে একদম পুরো 1000 ফিট নিচে। নিচে না, উপরে। ওপরে, হ্যাঁ নিচে পড়বি তবে না উপরে যাবি। সময় ক্রমশ ঢলে পড়ছিল, পশ্চিম আকাশে সূর্য পাহাড়ের কোল ঘেঁষে তখন অস্ত যাবার উপক্রম। তাই ভাবলাম এই পরিবেশটাকে একবার ড্রোনের মাধ্যম দিয়ে তোমাদের সামনে তুলে ধরা দরকার। তাই দিগন্ত বিস্তৃত পাহাড় এবং তিস্তা নদীর কিছু ফুটেজ রইল তোমাদের জন্য। আমাদের ড্রোন শট কমপ্লিট হলে আমরা নিচে নেমে এসে দেখি বোম্বা তখন অপেক্ষা করছে আমাদের জন্য। এই ফলটা হচ্ছে মালডেরো। মালডেরো মানে এইটার একটা আচার বা চাটনির মতন হয়, একটু টক একটু মিষ্টি, অন্যরকম খেতে। মালডেরো, এই সামনেই গাছ আছে মালডেরোর।
সন্ধ্যা তখন ঘনিয়ে আসছিল। গাছের ফাঁক থেকে অবশিষ্ট সূর্যের আলোকছটা আর দূর থেকে ভেসে আসা একটা অজানা পাখির শব্দ অনুভূতির পারদটাকে আরও বাড়িয়ে তুলছিল। হোমস্টেতে সান্ধ্যকালীন স্ন্যাক্সে আমাদের জন্য ছিল লিকার চা এবং অনিয়ন পাকোড়া। সময় তখন সন্ধে গড়িয়ে রাত্রি। আমাদের ওপরেই ডিনার দিয়ে গেল। প্রকৃতির মাঝে বারান্দার মধ্যে বসে এই গ্রাম্য পরিবেশের ছোট ছোট আলোকে দেখতে দেখতে আমরা আমাদের ডিনার পর্ব কমপ্লিট করলাম। সুপ্রভাত। ছোটা মাংবার গ্লোরিয়াস হোমস্টে থেকে আপনাদের সবাইকে আরেকটা নতুন সকালে প্রাণোচ্ছ্বাস স্বাগত। ভূষণ এসে আমাদের সকালের চা দিয়ে গেল। ভূষণের সাথে একটু কথা বলে নিলাম। नमस्कार, मेरा नाम भूषण छेत्री। आज हमारे यहाँ पे टोटल रूम 8 रूम्स है। तो 5 व्यू, ये 3 कॉटेज है वुडन वाला, ये नया है अभी, ये 2023 से शुरू किया है, 23 से। तो ये वाला 3 रूम है, यहाँ पे आराम से 9 जन आप रह सकते हैं। 5 रूम पूरा व्यू रूम है और 3 नॉन व्यू रूम है। तो आपका लगभग 6 रूम लगेगा, किसी को 7 रूम लगेगा। तो हम आपको थोड़ा सा एडजस्ट करके आपको देख के रहना पड़ेगा यहाँ पे। টোটাল 5খানা ভিউ রুম, অর্থাৎ ওপরে 3টে এবং নিচে 2টো। নিচের এই কটেজ দুটোর স্ট্রাকচারটা একটু আলাদা। বাইরে থেকে দেখলে কিছুটা স্টোন দিয়ে দেওয়ালটা তৈরি করা এবং কিছুটা কাঠের প্রলেপ দেওয়া আছে। ঘরে ঢুকলেই দেখা যাবে 2খানা বেড আছে। একটাতে ডাবল বেড, অর্থাৎ এখানে 2জন মানুষ থাকা যাবে, আর একটাতে সিঙ্গেল বেড, অর্থাৎ 1জন মানুষ থাকতে পারবে। একটা বড় আয়না দেওয়া রয়েছে, 2টো করে জানলা আছে এবং রুমের সাথেই অ্যাটাচ বাথরুমও রয়েছে। বাথরুমটা সাইজে মিডিয়াম হলেও যথারীতি গিজার, কোমোড, বেসিনের ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুম থেকে বেরোলেই বাঁ দিকে আরেকটা রুম রয়েছে, যেটার ঘরে ঢুকলেই দেখা যাবে একটা উডেন ফ্লোর আর দুপাশে 2টো খাট রয়েছে, একটা ডাবল বেড এবং 1খানা সিঙ্গেল বেড। এখানেও ছোট বড় মিলিয়ে মোট 3খানা জানালা রয়েছে, একটা আয়না রয়েছে এবং এখানকার ওয়াশরুমটাও সেম। আর হ্যাঁ, এখানে অবশ্যই ঘরের মধ্যে, অর্থাৎ রুমের মধ্যে একটা টেবিল এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে। তো এই হলো নিচের 2টো ভিউ রুম, যেখান থেকে বেরোলে একটা সুন্দর ব্যালকানি বা বারান্দা রয়েছে, যেখান থেকে আপনারা বসে নিতান্তই প্রকৃতি দেখতে দেখতে আপনাদের নির্দিষ্ট সময়ে অতিবাহিত করতে পারবেন। সুন্দর এই পাথরে এবং কাঠের প্রলেপ দেওয়াতে এই ঘরগুলোর রূপ আদলটা একটু আলাদাই ছিল। এই ওপরতলার 3টে রুম, যেই 3টে রুম আপনারা আগেই দেখেছেন, আমরা ওটাতেই ছিলাম। তো এই হলো টোটাল 5টা ভিউ রুমের পরিদর্শন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এইখানে আসতে গেলে, অর্থাৎ ছোটা মাংবা গ্লোরিয়াস হোমস্টেতে আসতে গেলে আপনারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে কথা বলে চলে আসতে পারেন। এদিকে ঘড়ির কাঁটা তখন দ্রুত গতিতে এগোচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা এই ছোটা মাংবার গ্লোরিয়াস হোমস্টেকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। কিন্তু মনটা ভারাক্রান্ত হলেও এখানকার আরেকটা জিনিস আপনাদের দেখা দরকার, সেটা হচ্ছে এদের এখানকার নিজস্ব ক্ষেত বা যেখানে চাষ করা হয়, সেখানে বাঁধাকপি, শাক সবজি, ফুলকপি, টমেটো সমস্ত কিছুরই গাছ রয়েছে। এরা পুরোটাই অর্গানিক পদ্ধতিতে চাষটা করে থাকেন, আর এই খাবারগুলোই আমাদেরকে পরিবেশন করা হয়। কিছুক্ষণ পরেই আমাদের ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য। আমরাও এগিয়ে চললাম। একটা কথা বলা বাহুল্য যে এই গ্লোরিয়াস হোমস্টের পারিপার্শ্বিক পরিবেশটা সত্যিই মুগ্ধকর। এখানকার যে স্ট্রাকচার, এখানকার যে পরিকাঠামো, কাঠ, পাথর, ইট, বাঁশ, দরমা, সমস্ত কিছু একটা অদ্ভুত ধরনের পরিবেশ সৃষ্টি করছিল। এখানে কিছু খড় রাখা ছিল, জানতে পারলাম যে ওপরে যে গোয়াল ঘর অর্থাৎ গরুটা রয়েছে তার খাবারের জন্য। বিভিন্ন রকমভাবে এখানে খাদ্যশস্য নিজেরা সঞ্চয় করে বিভিন্ন জায়গায় এরা রেখে দেয় তাদের গৃহপালিত পশুদের জন্য। ততক্ষণে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য গাড়ি চলে এসেছে।
আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাজিদুরা। ব্রেকফাস্ট কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি আর এক কাকুর সাথে দেখা। সেও সেই সুশান্তের মতন গাছ মাথায় করে নিয়ে আসছিল অনেক দূর থেকে। नमस्ते, कैसे हैं आप? ठीक है। आपका घर इधर ही है? हाँ। तो ये कहाँ से ले आए? ये बहुत दूर है। बहुत दूर? कितना टाइम लगता है? 1 घंटा। 1 घंटा? तो अभी 1 घंटा से ऐसे ही चल रहा है? और कितने दूर जाएंगे? इधर ही पास में। पास में? तो ये क्या गाय और बकरी के लिए होता है? बकरी का। ठीक तरह से रहेगा? বারবার তখন একটাই কথা মাথায় আসছিল, আমরা শহরতলির মানুষ যেভাবে নিজেদের জীবন অতিবাহিত করি, আর এই পাহাড় প্রত্যন্ত গ্রাম এই মানুষগুলোর জীবন ধারণের প্রক্রিয়াটা কতটা আলাদা। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এভাবেই হাঁটতে হাঁটতে হয়তো জঙ্গলের কাঠ বা পাতা সংগ্রহ করে তাদের বাড়িতে স্টোর করে রাখে। এটাই তাদের জীবিকা বা জীবন দর্শনের একটা রাস্তা। ভালো থাকুক এই মানুষগুলো, ভালো থাকুক এই পাহাড়ের জাতিগুলো। এনারা সরল, এনারা প্রকৃতি প্রেমিক। সময় চলে এলো সেই সন্ধিক্ষণের। ভারাক্রান্ত মন নিয়ে ছেড়ে যেতে না চাইলেও ছেড়ে যেতেই হবে। मैं फिर वापस आऊँगा। শেষের বিদায়বেলায় আমাদেরকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। थैंक यू सो मच। এই সরল মুখগুলো, এই হাসি মিশ্রিত মুখগুলো বারবার মনে থাকবে। ভালো থাকুক এরা, শান্ত থাকুক এরা, প্রকৃতির কোলে থাকুক এরা। এরা আছে বলেই হয়তো আজকে অনেক দূরে যাওয়া সত্ত্বেও মনের মধ্যে কোথাও একটা শিক্ষা, শান্তি, সম্মান সব কিছুই রয়ে যায়। কিন্তু কথা দিয়ে গেলাম আবার ফিরে আসবো প্রকৃতির কোলে, তোমাদের মাঝে আবার হাসি আনন্দ দিয়ে ভরিয়ে তুলব সেই দিনের শুরু থেকে শেষ সবটাই শুধুমাত্র তোমাদেরকে সাথে নিয়ে, সরল পাহাড়ি মানুষগুলোকে সাথে নিয়ে। ভালো থেকো সবাই।